পথ দেখে পথ দেখায় এই স্লোগানটি সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা করে আসছে ভয়েস অফ ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডি রাজকথন। আমরা এখানে কথা বলি রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন নয়, সকল শ্রেণী পেশা ও মতদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। ভিওডি বাংলার এই নিয়মিত আয়োজনে কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, একজন নিষ্ঠাবান কর্মী এবং জুলাই আন্দোলনে চোখের আলো হারানো সেই যোদ্ধা এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জনাব সুজন মোল্লা। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। ভাই কেমন আছেন? আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন, ছাত্র রাজনীতি একটি চড়াই উতরাই পার করেছেন এবং আমরা যতটুকু জানি যে দীর্ঘ যেই ছাত্র রাজনীতির সময়টুকু ছিল সেটি কিন্তু বিরোধী রাজনীতি করে কেটেছেন। এই যে হাসিনা সরকারের আমলে আপনার আসলে নির্যাতিত জীবনের গল্পটা আমরা একটু শুনতেছি। আসলে প্রত্যেকেই একটা প্রত্যাশা নিয়ে রাজধানীর বুকে বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসে। আমিও সেরকম একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম। বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কিছুদিনের পর থেকেই 111 সরকার আসে, যেটা একটা বাংলাদেশে বিতর্কিত সরকার। এই 16 বছরের স্বৈরাচার সরকার সৃষ্টির ভিত্তি হচ্ছে সেই 111 সরকার। তারপরে বিভিন্ন চড়াই উতরাই পার করে যখন একটা পাতানো নির্বাচন হয় 2008 সালের, ওই নির্বাচনের পর থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপর থেকে সারা বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ সবাই জানে আওয়ামী লীগের অত্যাচার, মাফিয়াতন্ত্র, ছাত্রলীগের রামদা, চাপাতি, ধর্ষণ, যুবলীগ, ক্যাসিনো, লুটপাট, বাহিরে টাকা পাচার, সকল কিছুর মধ্যে আমরা কি পরিমাণ নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম তার একটা ডাটা কিছুদিন আগে আমাদের বিএনপি থেকে দেওয়া হয়েছে। বিগত 16 বছরে ক্রস ফায়ারে হত্যা করেছে 2276 জনকে, পিটিয়ে হত্যা করেছে 2073 জনকে, মামলা দিয়েছে প্রায় 1 লক্ষের অধিক, আর এই মামলার আসামি প্রায় 60 লক্ষ। আপনি চিন্তা করেন, একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে কিভাবে এতগুলি গুম করা হয়, এত হত্যা করা হয়, পিটিয়ে হত্যা করা হয়। তারা তো মানুষ না, জানোয়ারের মতো আচরণ করছে। আমি পরীক্ষা দিতে গিয়ে কয়েকবার নির্যাতনের শিকার হয়েছি। তারপরে ক্যাম্পাসে যেই আওয়ামী দুঃশাসনের শিক্ষকরা ছিল, কর্মচারীরা ছিল, তাদেরও অত্যাচারের শিকার হয়েছি। ফাইনালি আমার মাস্টার্সের রেজাল্টও অবমূল্যায়ন করা হয়েছে। তারপর তো অনার্স কমপ্লিট করে ছাত্র রাজনীতি চলমান, আওয়ামী লীগের অত্যাচার দিন দিন বৃদ্ধি। শুধু আওয়ামী লীগ বলবো না, প্রশাসন সহ প্রতিটা ক্যাম্পাসে যে শিক্ষক কর্মচারী ছিল তাদেরও চরম মাত্রায় অত্যাচার ছিল। কিছুদিন আগে আমি আমার এই আহতর জন্য একটা মামলা করছে। শিক্ষক, যার নির্যাতনের শিকার অনেক শিক্ষার্থী হয়েছে, সে একটা স্ট্যাটাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রাজাকারদের ফাঁসি দেওয়া হবে, দৌড়ে দৌড়ে ফাঁসি দেওয়া হবে। তো চিন্তা করেন, একটা শিক্ষক এইরকম কীভাবে বলতে পারে। আর শেখ হাসিনার মুখের কথা তো আপনারা লাস্ট মুহূর্তে শুনতেই পাইলেন, যার একটা অর্ডারের কারণে এই জুলাই আন্দোলনে প্রায় 2000-এর অধিক বাংলাদেশের জনগণ, যাদের ট্যাক্সের টাকায় শেখ হাসিনার এক গ্লাস পানি কিনা হইত, সেই জনগণের উপরে তার একটা বক্তব্যের কারণে 2000 বাংলাদেশের জনগণকে শহীদ করা হয়। আমরা জানি যে আপনি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন, আপনার শরীরেও গুলি লেগেছে এবং বিশেষ করে আপনার চোখে গুলি লাগে এবং আপনি এখনও চোখে হয়তো ঠিকমতো দেখতে পান না। আমরা একটু জানতে চাই যে কী ঘটেছিল আসলে সেদিন আপনার সাথে। আমরা দীর্ঘ 16 বছর যাবতীয় স্বৈরাচার মাফিয়া সরকারকে বাংলাদেশকে বিতাড়িত করে বাংলাদেশে একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য রাজপথে আন্দোলন করে গিয়েছি। তো বাংলাদেশে যেই প্রচেষ্টা ছিল যে চাকরি ক্ষেত্রে কোটা, বিভিন্ন ইস্যুর মাধ্যমে গোপালগঞ্জের লোক আমার মুন্সিগঞ্জের বাসিন্দা বানিয়ে চাকরি ক্ষেত্রে দিত, এইরকমই কোটার মাধ্যমে ছাত্রলীগের লোকজন ঢুকাতো। এই ইস্যুর কারণে কোটা, ছাত্রলীগের কোটায়, বিভিন্ন কোটার কারণে মেধাবী ছাত্রছাত্রীরা
তখন চিন্তা করলো যে তাইলে তো আর আমাদের পড়াশোনা করে লাভ নেই। এর আগেও কয়েকটা আন্দোলন হয়েছে, লাস্ট এই জুলাইয়ের এই আন্দোলনটা শুরু হয়। শুরু হওয়ার পরে যখন আস্তে আস্তে ছাত্রছাত্রীদেরকে মানে নির্মম নির্যাতন করা শুরু করলো, আর এই আওয়ামী সরকারের সবচেয়ে যার কথায় জনগণ নির্যাতিত হয়েছে তার দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওবায়দুল কাদের। সে যেই দিন বলল যে ছাত্রলীগই এই ছাত্রছাত্রীদেরকে পিটিয়ে রাজপথ থেকে উঠানোর জন্য যথেষ্ট, তারপর থেকে যেই পরিমাণ নির্যাতন শুরু হইল, সেই নির্যাতনে আমাদের দলীয়ভাবে তখন প্রোগ্রাম দিত না। বৈষম্য বিরোধী ব্যানারের আন্ডারেই সকল ছাত্র নেতাদের বলতো, আমাদের মতো দায়িত্বশীল যারা তাদেরকে বলতো তোমরা পাশে থাকো, কোনোভাবে যাতে মিডিয়াতে না আসে, তাহলেই মাফিয়া সরকার ট্যাগ দিয়ে দিবে এটা বিএনপির আন্দোলন, বিএনপির জ্বালাও পোড়াও। এই কারণে আমরা পাশে থাকতাম, বাট অন্য অন্য নেতাকর্মীরা তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতো। লাস্ট 19শে জুলাই আমাদের দলীয়ভাবে প্রোগ্রাম দেওয়া হয়। আমরা ওই দিন চিন্তা করছি যে প্রোগ্রামটা প্রেস ক্লাবে দেওয়া হয়েছে, যে একা একা তো ওইদিকে অনেক নেতাকর্মী নিয়ে যেতে সমস্যা, তো জগন্নাথের যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা তো এই দিক থেকে দিয়ে সচিবালয় দিয়ে টিএসসির দিকে যায়, কখনো 0 পয়েন্টে বসে। তা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল নেতাকর্মী নিয়ে 0 পয়েন্ট তৈরি গেলে আমরা ওই দিক দিয়ে প্রেস ক্লাব সচিবালয় দিয়ে প্রেস ক্লাবে চলে যাব, বা ওরা যদি শাহবাগের দিকে যায় তাহলে আমরা ওই ওদের সাথে গিয়ে সচিবালয়ের ফাঁক দিয়ে প্রেস ক্লাবে চলে যাব। যখন মিছিল আসলে একত্রে বের হইতে পারে নাই, একটা অংশ ছিল লক্ষ্মীবাজারের এই সাইডটাতে, আরেকটা অংশ এদিকে চলে আসে। এদিকে চলে আসার পরে এই কোর্টের সামনে, এই স্টারের সামনেই হঠাৎ করে এইদিকে যুবলীগ ছাত্রলীগ একটা বড় ধরনের অ্যাটাক করল। আপনারা জানেন 16 তারিখে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই প্রায় 5 জন সরাসরি চাইনিজ গুলিতে মুমূর্ষু অবস্থায় ছিল। 19 তারিখে ওই রকমই একটা পরিস্থিতি তৈরি করলো, যার একটা অংশ হচ্ছে কবি নজরুলে প্রায় 5 জন নিহত হয় ওই দিন, এবং অনেকেই মানে এই চাইনিজ গুলিতে মৃত্যুর সাথে এখনও অনেকে পাঞ্জা লড়তেছে। তার একটা অংশ আমাদের এই জায়গায় যখন হঠাৎ করে গুলি করা শুরু করে, আর এদিক থেকে যখন যুবলীগ আর ছাত্রলীগ ঢুকলো ওপেন অস্ত্র নিয়ে, আপনারা অনেকগুলি ভিডিও ফুটেজ মিলে দেখলে পাবেন, যখন এই দিক থেকে অ্যাটাক করে আমরা সামনের দিকে যেতে হঠাৎ করে পুলিশ এসে হঠাৎ করে গুলিটা করছে। যখন আমার গুলিটা করলো শরীরে অনেকগুলি স্পিনটার লাগে, আর এই চোখের মধ্যে লাগে, ইনস্ট্যান্ট বুঝি নেই, হালকা ব্যথা। আমি যখন হাত দিচ্ছি তখন দেখলাম যে রক্ত পড়তেছে। তখন আমার পাশে নিয়ে একটা রিক্সায় উঠাইলো, রিক্সা দিয়ে নিবে, এটার মধ্যে আবার অ্যাটাক করছে। কত পরিমাণ জানোয়ার হইলে এরকম একটা মানুষকে আবার আক্রমণ করে। পরে আবার সাইডে গেলাম, সাইডে যাওয়ার পরে একটা সিএনজি আনলো, সিএনজিতে আমি চক্ষু বিজ্ঞানে গেলাম। তো তখনকার ডাক্তাররাও অত ছিল না, কারণ তারা আমলিগিরি দোষর। তো আমার অপারেশনের সময় তারও আচরণ মনে হয় নাই যে সে ডাক্তার, সে মনে হয় যে সে আমলি। এখন আপনার চোখের কি অবস্থা? এখন আমার চোখের অবস্থা হচ্ছে, একটা অপারেশন করাইছি দেশের বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। তারপরে আবার এই পর্যন্ত 3 বার গিয়েছি, লাস্ট এই 21 তারিখে যাই অপারেশনের জন্য। ডাক্তার দেখছে, কয়েকটা টেস্ট করছে, করার পরে ফাইনালি সে জানাইলো যে ভিতরে যে অপারেশনের পরে সিলিকন লিকুইড দিয়েছে ওই অংশটা এখন অপসারণ করা সম্ভব না, কারণ আমার ওই রেটিনার ভিতরে 2 দিক দিয়ে 2টা স্পিনটার 2 সাইডে চলে গেছে, ওগুলো বের করা যাবে না। ওই যে রিপেয়ার করছিল এটা সব পরিপূর্ণ হয় নাই, না হওয়ার কারণে তারা আবার ঈদের পরে আরেকটা ডেট দিছে, তখন অপারেশনের জন্য। আপনার চিকিৎসা বিষয়ে জনাব তারেক রহমান কী ধরনের সহযোগিতা করেছে এবং আপনার সাথে খোঁজ খবর নেয় কিনা? আমি যখন আহত হই তখন তো দেশের যুদ্ধ বিধ্বস্ত অবস্থা বুঝিনি, এবং আমাদের তো মানে শেখ হাসিনার সকল প্রকার প্রশাসন দিয়ে আমাদের খুঁজতেছিল। তা আমি পুরোপুরি যোগাযোগের বাইরে যেতে পারি নাই, যেহেতু আমাদের আরও 4টা ছোটো ভাই গুলিবিদ্ধ ছিল। এবং 16 তারিখ যখন গুলিবিদ্ধ হয়, 17 তারিখে কী বলে গায়েবী জানাজা দিয়েছিল বাইতুল মোকারমে। ওই দিন আমি আর এখন বর্তমান কমিটির
যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার একসাথে বাইতুল মোকাররমে ঢুকতে যাই। তা আমি কোনো রকমে বেঁচে যাই, যদিও আমাকে চেষ্টা করছিল। সুমন সর্দার গ্রেপ্তার হয়, ওর খোঁজখবর নেওয়া, 4টা ছোটো ভাই গুলিবিদ্ধ, তার খোঁজখবর নেওয়া, এই অবস্থার মধ্যে এবং নেট মোটামুটি বন্ধ বলা যায়। তার 1 সপ্তাহ পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার এই আহতর ছবি যখন পাঠাই, কিছুক্ষণের মধ্যেই উনি একটা ডাক্তার ঠিক করে দেয়, অ্যাপয়েন্ট করে দেয় আমাকে। ওখানে গিয়ে আমি খুবই মানে সিক্রেটলি যেতে হয়েছিল ডাক্তার দেখাইতে, কারণ তখন আপনার এই পরিস্থিতি দেখলে ডিবি গ্রেপ্তার করতো। হসপিটালগুলোর মুখে গিয়া বৈশা থাকতো, এরকম রোগী দেখলে তাদের গ্রেপ্তার করতো। তো খুব কষ্টেই ডাক্তার দেখাইতাম হেলমেট পরে। এখনও আমার হেলমেট পরতে প্রবলেম, কিন্তু ওই সময় ফুল হেলমেট পরে হসপিটালে যেতাম। পার্কিংয়ে গিয়ে হেলমেট খুলতাম, আবার উপরে উঠা মাস্ক পরে ডাক্তার দেখাইলে কোনো প্রেসক্রিপশন নিতে পারতাম না। ওই ডাক্তারের যে প্রেসক্রিপশন কম্পিউটার রাখতো, ওইটার প্রেক্ষিতেই চিকিৎসা করতো। তো আল্লাহর অশেষ রহমত, মাফিয়াতন্ত্রের বিদায় হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 5 শতাধিক নেতাকর্মীর শহীদদের বিনিময়ে এবং বাংলাদেশের জনগণের শিশু থেকে বৃদ্ধ অনেকের রক্তের বিনিময়ে একটা স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ পায়। জুলাই আন্দোলন বা তার পূর্ববর্তী যে আন্দোলনগুলো, যে আন্দোলন সংগ্রাম, বিএনপির দীর্ঘদিনের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আসলে যেসব ত্যাগী নেতাকর্মীরা আসলে বিএনপিতে আছেন, তাদেরকে বিএনপি কিভাবে মূল্যায়ন করছে বলে আপনার মনে হয়? মূল্যায়নের বিষয়টা আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি দেখে। অতীতে যেই পরিমাণ মূল্যায়নের বিষয়টা এখনও ততটা আসেনি, কারণ কমিটিগুলোতে মূল্যায়নের ক্ষেত্রে তো কমিটিগুলোতেই তদায়িত করে, তো ততটা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। তবে আমরা আশা রাখি অতীতে যতটুকু পরিমাণ মূল্যায়ন করেছে, ভবিষ্যতে উনি যখন বাংলাদেশে আসবে তখন সামনে থেকে অনেক কিছু আরও ভালোভাবে দেখতে পাবে এবং মূল্যায়নটা ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করবে, এটা আমরা প্রত্যাশা রাখি। যদি এর মধ্যে কিছু নেতাকর্মীর পদায়নের ক্ষেত্রে অসন্তোষ তৈরি হয়েছে, কিন্তু আশা করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বাংলাদেশে আসবে প্রতিটা ত্যাগী নেতাকর্মী মূল্যায়িত হওয়ার পরে অন্যদেরকে মূল্যায়ন করবে। অনেকে বলে যে আসলে এই আন্দোলনে ছাত্রদলের কোনো ভূমিকা নেই, বিএনপির কোনো ভূমিকা নেই, এই বিষয়ে আসলে কী বলবেন? আমি আমার অতীতের কথাই বলে গেছি যে প্রথম দিক থেকেই যখন ছাত্রদেরকে নির্বিচারে গুলি করা শুরু করলো, জানোয়ারের মতো হায়না ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ছাত্রদের, নিরীহ ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদেরকে বলতো, আমরা আমাদের নেতাকর্মীদের বলতাম এই ছাত্রদের পাশে থাকতে, প্রতিটা গল্লির মুখে মুখে দাঁড়ায় থাকতো, যাতে সাধারণ শিক্ষার্থীরা ওই গল্লিটা মুখটা দখল নিতে পারে এবং তাদের এই আন্দোলন স্বাচ্ছন্দ্যে করতে পারে। কারণ দীর্ঘদিন অত্যাচার সহ্য করে ছাত্রদল মাঠে থাকতে থাকতে তাদের একটা অভিজ্ঞতা ছিল। সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা এই ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি মনে করি সবচেয়ে বেশি বেগবান করেছে। তো আন্দোলনে ছাত্রদলের ভূমিকা বলতে একটা হাসিও পায় কষ্টের মধ্যে, যে আমি নিজে একটা ইউনিটের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে সুপার ইউনিটগুলি আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার মধ্যে 2য় স্থানে, সেই ইউনিভার্সিটির একটা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক, নিজে গুলিবিদ্ধ। আমাদের ছাত্রদলের 16 তারিখে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন সাধারণ শিক্ষার্থী বাদে বাকি যারা গুলি হয়েছে সব ছাত্রদল। 500-র অধিক বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে, তার মধ্যে শতাধিক ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে। আর বৈষম্য বিরোধী একটা ব্যানার ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমি যতটুকু জানছি, আমি আহত অবস্থায় আন্দোলনের সাথে সর্বাত্মক সম্পৃক্ত থাকতাম, মাঠে আসতে পারতাম না, বাট আমি সর্বাত্মক ফোনে সম্পৃক্ত থাকতাম সারা রাত জেগে জেগে। কারণ আমি গুলি খেয়েছি, ছোটো ভাইরা গুলি, কেউ কারারুদ্ধ, কেউ কারো শরীরই ভালো ছিল না, প্রত্যেকের শরীরে কোনো না কোনোভাবে আহত হয়েছে। সেই অবস্থায় শেখ হাসিনা যদি আবার থাকে তাহলে আমাদের আর বেঁচে থাকার কোনো স্কোপ থাকবে না। এই কারণে সর্বাত্মক চেষ্টা করেছি, চোখের কি হইল নিয়মতান্ত্রিক চিকিৎসা করেছি। তো সেই ক্ষেত্রে ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী তার জীবনের মায়া ত্যাগ করে প্রতিটা স্পটে স্পটে নেমেছে। আপনারা দেখবেন এখন একটা বিষয় আমার বলা দরকার, গত কয়েকদিন বিভিন্ন জায়গায় হচ্ছে, বিশেষ করে জগন্নাথে হচ্ছে, একটা ইস্যু আসে
যে ছাত্রলীগ জুলাই আন্দোলনে ছিল। আপনি 16 বছর সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী, অন্য সংগঠনের নেতাকর্মীরে জানোয়ারের মতো অত্যাচার করলেন। ওই আন্ডারগ্রাউন্ডে নিয়ে মোবাইল নিয়ে গেলেন, তার পিতামাতাকে ফোন করে বিকাশে টাকা আনলেন, না দিলে মুমূর্ষু অবস্থায় ফেলে দিয়েছেন, কাউকে গুলি করেছেন, কাউকে গুম করেছেন। এখন আপনি জুলাই আন্দোলনে আসছেন, এর মধ্যে বেশিরভাগ ছিল হচ্ছে একটু, আমি স্ল্যাংলি বলি, চিটা। তারা আসছে ছাত্রলীগ করবে কেন? শেখ হাসিনা ছাত্রলীগ শুনলেই তাদেরকে পদায়িত করত, চাকরি বাকরি ক্ষেত্রে টেন্ডার বাণিজ্যে সুবিধা দিত, দর্শন করলে বিচার হইতো না, এই কারণে তারা ছাত্রলীগ করলো। যখন দেখে যে কোটার কারণে তারা চাকরি পাবে না, তখন তারা কোটা বিরোধী আন্দোলনে গেল। 16 তারিখ যখন ওবায়দুল কাদের ঘোষণা দিল ছাত্রলীগই যথেষ্ট এই সাধারণ শিক্ষার্থীদেরই করতে, তারপর আর তারা থাকে নাই, মাঠে থাকে নাই। লাস্টের দিকে আইসা যখন দেখছে আবার একটু পরিস্থিতি ভালো, 3 তারিখ তৈরি তারা ছিল। 4 তারিখে যখনই এক দফার আন্দোলন আসছে, তাদের প্রত্যেকের আইডিতে লেখা হয়েছে যে আমরা এতদিন একমত ছিলাম, বাট এক দফার সাথে একমত না। এখন তারা আইসা 5 তারিখ বিকালবেলায় 2টা ছবি তুলছে, 6 তারিখে একটা স্ট্যাটাস দিছে। এখন তারা যে 16 বছর অত্যাচার করছে, তো এখন অন্য একটা যারা অত্যাচার করছে সে দেখলে ইয়া হইতেই পারে। তারে যখন একটা কেউ আহত কোনো ছাত্র তার নামে বিচারের জন্য মামলারি করে, কিছু কিছু অংশ আছে তাদের আবার সিম্পেথি দেখানোর জন্য এটা নিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালায়। তাহলে আপনি 16 বছর যারা অত্যাচার করলো তাদের বিচারের আওতায় আনবো না? আন্দোলন তো আমরা শুধুই এই জুলাই আর 5 আগস্ট পর্যন্ত আন্দোলন না, এই আন্দোলনের মধ্যে তার শেখ হাসিনা হয় নাই। গত 16 বছরের আন্দোলনে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। ওই প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমাদের সাধারণ শিক্ষার্থী এদের অনেক ভূমিকা, এটা আমরা মানবই। তাদের এই ভূমিকা এবং 16 বছরের একটা প্রেক্ষাপটের কারণে স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশকে বিতাড়িত হয়েছে। তার মানে এই 16 বছর যারা অত্যাচার করছে তাদের বিচার অবশ্যই করতে হবে। আমি আমার দিক থেকে বলতেছি যে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এই ভুল অপপ্রচার চালায় তাদের অবশ্যই বিবেচনা করা উচিত। 16 বছরের অত্যাচার জুলাই আন্দোলন দিয়া কখনো রহিত হবে না। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দলের একজন ত্যাগী কর্মী বা নেতা হিসেবে আসলে দলের কাছে এবং জনাব তারেক রহমানের কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে আপনার? আমি দলের কাছে একটা দায়িত্বশীল বা আমি একজন কর্মী হিসেবে প্রত্যাশা করব, বাংলাদেশের মানুষ, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শ দেখে এই বিএনপির আদর্শ ধারণ করেছে। ওনার 4 বছরের শাসনামলে উনি বাংলাদেশের সর্বজনপ্রিয় একটা রাষ্ট্রনায়ক। সেই আদর্শকে আমরা ধারণ করে বাংলাদেশের জনগণের প্রতিটা জনগণের মনে যাতে এই বিএনপির আদর্শ লালন করতে পারে, ওইভাবে বাংলাদেশ পরিচালনা করবে। এবং আমরা প্রত্যাশা করি আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার 31 দফার প্রেক্ষিতে বাংলাদেশকে একটি সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে। এটা শেখ হাসিনার বাংলাদেশ না, যে শেখ মুজিব সারা জীবন শুধু স্বপ্নই দেখছে, কোনো কাজ করে নাই। ওই স্বপ্নের বাংলাদেশ না, এটা সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে বলে আমরা সর্বাত্মকভাবে প্রত্যাশা করি। আরেকটা জিনিস প্রত্যাশা করি, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে যারা প্রকৃত অপরাধ করছে তাদের অবশ্যই বিচারের ব্যবস্থায় আনতে হবে। কিন্তু এই যে নিষিদ্ধ একটা দলকে নিষিদ্ধ করার মাধ্যমে যে বিচারের ব্যবস্থা হবে, এটা আমি মনে করি না। এটা একটা গণহত্যাকারী দল। 71-এর জন্য কেউ বিতর্কিত, এই 24-এর জন্য কেউ বিতর্কিত, এক এক সময় এক এক নিষিদ্ধ। কিন্তু বিএনপি এমন একটা দল, তাদের আমি বলবো না যে তাদের কোনো নাই, কালিমা নাই বা তারা ছোটোখাটো কিছু অপকর্ম করেন, এটা আমি এত বড় বিশাল একটা দলের মধ্যে হতেই পারে, কিন্তু এইরকম কোনো অপকর্ম করে নাই যার জন্য ছাত্রদল বা বিএনপিকে নিষিদ্ধ করা হয়। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার 9 মাসের মতো সময় ধরে দেশ পরিচালনা করছে, সেক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং এই আইন শৃঙ্খলার উপর ভিত্তি করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা একটু জানাবেন। নির্বাচন তো আমার মনে হয়েছিল যে জুনের মধ্যে দেওয়া উচিত, কারণ আমরা বিগত 16 বছর আমরা দেশের জনগণ, প্রতিটা বিরোধী হাসিনা বিরোধী যেই দলগুলি ছিল সবারই একটাই হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করা। এই জায়গায় থাকবে না রাতের ভোট দিনের ভোট রাতে,
আগের দিন ব্যালট ভরা, এগুলি থাকবে না। সেই নির্বাচনের জন্য আমরা এত বছর আন্দোলন করলাম, কেউ গুম হইল, কেউ খুন হইল, কেউ আহত হইল, কেউ ওই যে 60 লক্ষ বিএনপির নেতাকর্মী মামলা খাইল, তারপরে 2276 জন ক্রস ফায়ারে গেল, পিটিয়ে হত্যা করলো 2073 জনকে। একটা নির্বাচিত সরকারের জন্য, সত্যিকারের নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীন এখন ওনারা আসছে। অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক থাকতো 3 মাস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন? ওনারা কি আজীবন থাকবে? ওনাদের কি সেই প্রত্যেকের কি সেই যোগ্যতা আছে? আপনি দেখেন একটা উপদেষ্টার পিএস 8 মাসে তার কি পরিমাণ লেনদেনের হিসাব, এবং ওনাদের বিভিন্ন প্রকার কারো কারো দেখা যায় যে আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে। আপনি দেখছেন সার্জিসকে এই বসুন্ধরাতে গিয়ে ছাত্রলীগ নিয়ে ঘুরে বেড়ে, এবং ওনার যে শুডাউন বা আর অন্য বিভিন্ন জনের যেই বিষয়গুলি আসছে, এগুলি হবে না। এরকম একটা গণহত্যার করলো একটা সরকার, আর এরকম একটা শহীদের, এতগুলি শহীদের বিনিময়ে যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পাইলাম, তার মধ্যে 8 মাসের মাথায় বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। এই অবস্থা আমরা চাই না। আমি গুলিবিদ্ধ, আমি ছাত্রদল বাদ দিলাম, বিএনপি বাদ দিলাম, একটা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ হিসাবে এই গুলি খাইছি এদের এই অপকর্ম দেখার জন্য না। যে ট্রেনে যাইতো বিনা টিকেটে, সে এখন 100 গাড়ি নিয়ে শুডাউন দিয়ে যায়। এই টাকার উৎস কোথায়? এগুলি সাধারণ জনগণ জানতে চায়। ওনারা যে ফাঁকা আওয়াজ দেয়, ওই আওয়াজ আর মানুষ খাবে না। আর আরও একটা বিষয় বলবো, আমি আমার এই ইসের জন্য মামলা করেছি। আমার ক্যাম্পাসে আমার এই মামলার আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটার জবাব দিয়ে আমি নিব যে আপনারা কেন এই আসামিকে ছেড়ে দিলেন। যেই শিক্ষক বলছে ছাত্রদল, শিবির, মানে এই হাসিনা বিরোধী যারা আছে তাদেরকে যুদ্ধ অপরাধী বানাইছে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করবে, সেই শিক্ষক এই জুলাই আন্দোলনে ছাত্রদেরকে হকি স্টেক নিয়ে দৌড়াইছে। সেই শিক্ষককে কিভাবে ছেড়ে দেয়, কোন কারণে ছেড়ে দিছে, সেটারও আমি জবাব দিয়ে চাই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সর্বশেষ আপনার কাছে যে বিষয়টিতে জানতে চাইবো সেটি হচ্ছে নির্বাচন বিষয়ে। আমরা দেখেছি যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা হয়তো এখনো নিবন্ধিত হয়নি, কিন্তু তারা নির্বাচনী প্রচারণা করছে। অন্যদিকে জামায়াত 300 আসনেই কিন্তু নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে এবং তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো যখন আসলে বিএনপি সেই জায়গা থেকে বলছে যে নির্বাচনের কথা বলছে, তখনই একদল লোক আসলে বলছে যে বিএনপি শুধু নির্বাচন করে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জনক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি যখনই বাংলাদেশ কোনো দুঃসময়ের মধ্যে পড়েছে, তখনই বিএনপি তার দেশের পাশে, জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। 75 সালে একটি স্বৈরাচার সরকারকে, বাকশালী সরকারকে যখন, ওই পন্থাকে আমি পছন্দ করি না, কিন্তু হয়তো তারা ওই পন্থায় যেতে বাধ্য হয়েছে একটা অবস্থার পরে, যখন দেশে বিশৃঙ্খল পরিস্থিতি, তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তারপরে এই শেখ হাসিনা বাংলাদেশে এসে স্বৈরাচার এরশাদ 2 জনের কুটচালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে শহীদ করা হয়, তারপরে এরশাদ স্বৈরাচার সরকার দিয়ে যখন বাংলাদেশকে আবার একটি অগণতান্ত্রিক দেশে নিয়ে যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী এই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আবার দেখেন এই যে 15 বছর স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবস্থার প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী মিথ্যা এক মামলায় কত বছর জেলে কারাবরণ করবে। এই যে আগামীর রাষ্ট্রনায়ক, তার সাথে কারো তুলনা বাংলাদেশে হবে না। কোন ইস্যুতে? যে পারিবারিক অবস্থান দিক দিয়ে তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, গণতন্ত্রের প্রবক্তা, তার মা 3 বারের প্রধানমন্ত্রী। সেই রকম একটা ফ্যামিলির ছেলে, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। এই দেশের জন্য নির্বাসিত জীবন পালন করতেছে। এই দেশকে কিভাবে সেই জিয়াউর রহমানের আদর্শে সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়া যায়, তারই প্রেক্ষিতে
31 দফা প্রবর্তন করে সত্যিকারের বাংলাদেশ প্রবর্তন করার জন্য আমাদের প্রতিটি নেতাকর্মীকে কাজ করে যাওয়ার জন্য নিয়মিত উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো আরেকটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।